পশুপতি মাহাতো গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, সকাল থেকে সন্ধে হাজার কর্মব্যস্ততার মাঝেও টুকরো টুকরো সময় আমি বের করে নিই ঘর সাজানোর জন্যে। হ্যাঁ, কারণ আমার এই নেশা ছোটবেলা থেকেই। নিজের হাতে ঘর সাজানোর আনন্দটাই একদম আলাদা। মাঠে যাওয়ার সময় পুকুর পাড়ে নিমের বিচিগুলো পুঁতে দিয়ে সোজা মাঠে গিয়ে কাজ সেরে সোনাঝুরির ছায়ায় খানিকটা বিশ্রাম নিয়ে রাস্তার পাশে মেহগনি, দেবদারু, আমলকির চারাগুলো সুন্দর করে লাগিয়ে দিই। তারপর আম কাঁঠালের বনে বনে পড়ে থাকা বিচিগুলো সংগ্রহ করে রাখি প্রকৃতিকে সাজানোর জন্যে। কাজের ফাঁকে মাঝে মাঝে এই পুরনো বটের চারপাশে চোখ বুলিয়ে নিতে হয়। সুন্দর বাসা থেকে পাখিদের বাচ্চা পড়ে গেলে কারো সাহায্য নিয়ে তাকে বাসাতে রাখার ব্যবস্থা করে দিয়ে যেখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন সহ নানান আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে আসি। এভাবেই দিনের পর দিন বসুন্ধরা ভবনটিকে সাজাতে সাজাতে অজান্তেই সেজে ওঠে আমার অন্তর ভবন। ভালোবাসার টবগুলোতে সহানুভূতির ফুলগুলো যেন শ্রদ্ধা ভক্তির হাওয়ায় দোল খাচ্ছে অবিরাম। অন্তর্ভবনটির উঠোনের পাশে বেশ খানিকটা জায়গায় অহংকারের আগাছায় পরিপূর্ণ ছিল। অনেক পরিশ্রমের পর সেখানেও ধীরে ধীরে কর্তব্যের উর্বরতার ওপর দায়িত্বশীলতার চৈতন্যের বীজগুলো অঙ্কুরিত হতে চলেছে। দিনের শেষে এই ক্লান্ত দেহটাতে যখন কৃত্রিম ঘরের দিকে এগিয়ে নিয়ে আসি, তখন হঠাৎ দমকা হাওয়া এসে কানে কানে বলে যায়, খানিকটা বিশ্রাম করো, ঘুমিয়ে পড়ো না। অনন্তকাল ধরে এভাবেই চলুক ঘর সাজানোর প্রক্রিয়া। পরবর্তী প্রজন্মের জন্য শান্তি আর সমস্ত জীবকুলের জন্য স্বস্তি ফিরিয়ে নিয়ে আসুক তোমার সাজানো ঘর। অন্তর ভবন সাজানোই তো। তার মধ্যে কত ভালো লাগা, ভালোবাসা, স্নেহের পরশ, অপেক্ষা, তিতিক্ষা, প্রতীক্ষা, ধৈর্য থাকে, তাই না পশুপতি বাবু? পশুপতি মাহাতো গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন চিঠি। গোপা গড়াই মণ্ডল, সিউড়ি, বীরভূম সূচক 731103 থেকে লিখেছেন, ঘর মানে শান্তির তপবন, ঘর মানে একটা নিরাপদ আশ্রয়। আর সেই ঘর যখন সাজানো সুন্দর হয় তখন তো একটা উন্নত, রুচিশীল, শৈল্পিক মনের পরিচয় দেয়। সে অট্টালিকাই হোক কিংবা কুটির। না, তার জন্য কোনো দামি আসবাবপত্রের দরকার হয় না। যদি হতো তাহলে বাহামণি তার ওই খাপড়া টালির ঘরটাকে এমন ছবির মতো স্বপ্নপুরী করে গড়ে তুলতে পারত না। একবার বাঁধনা উৎসবে বাহার আকুতি ভরা ডাকে আমি সচক্ষে ওর সাজানো ঘর দেখে এসেছি। যা দেখে আমার শ্বেত পাথরের এমন মূল্যবান বাড়িটা লজ্জায় মাথা নত করতে বাধ্য হয়েছিল। নিঝুম, নিস্তব্ধ, মায়া ভরা ছোট্ট একটা জনজাতি গ্রামের ছোট্ট একটা ঘর, ছবির মতো সাজানো। বাড়ির সদর দরজায় তালপাতার ছাউনি, তার ডান দিকে কালচে রঙের লম্বা দাওয়া, ঠিক তার এক হাত ওপরে গোটা দেওয়াল বরাবর মাটির তৈরি রং বেরঙের ফুল, পাখির নকশা, পাথরে ঘষা মসৃণ চকচকে মাটির দেয়াল, গোবর আর পোড়ানো খড়ের মিশ্রণ দিয়ে নিকুন একটা বিরাট উঠান। উঠোনের এক প্রান্তে বড় একটা জাম গাছ, আর অন্য প্রান্তে দুটো বড় বড় উনুন, একেবারে নিকুনো চুকুনো, নিখুঁত। ভিতর ঘরের বাম দিকের দেওয়ালে বাঁশের ছিলি দিয়ে তৈরি ছোট বড় কয়েকটা ঝুড়ি, কুলো আর তালপাতার তৈরি কয়েকটা রঙিন পাখা। আর ডান দিকে মাটির তৈরি সব বাসন কোসন। হ্যাঁ, কোনোটা আবার নকশা করা, সব সুন্দরভাবে সাজানো।
সামনের দেওয়ালে মাটির তৈরি রঙিন নকশা, তার পাশে কয়েকটা ময়ূরের পালক আর একটা তীর ধনুক। দরজার বাম দিকের কোণে একটা নকশা আঁকা জলের কলসি, আর ডান দিকের কোণে কয়েকটা মাছ ধরার ছিপ। মাঝখানে ঝোলানো ঝাড়বাতির আদলে ধানের শীষ দিয়ে তৈরি তারই হাতের এক অনন্য সৃষ্টি। অপূর্ব অপূর্ব ব্যতিক্রমে সাজানো ঘর। কই কোনো আধুনিকতার ছোঁয়া তো নেই, কোনো ব্যয়বহুল বিলাস সামগ্রী তো নেই। আছে সাবেকিয়ানায় পূর্ণ এক উন্নত রুচিশীলতার পরিচয়, আছে শিল্প সত্তার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। না 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 না, বাহা কোনো বিশেষ শিল্পী নয়। অন্যান্য শিল্পের মতোই গৃহসজ্জা অর্থাৎ ঘর সাজানো যে একটা শিল্প, বাহার সাজানো ঘরে কিন্তু তার জীবন্ত উদাহরণ। তার চিন্তা ভাবনা পরিকল্পনার গুণে সে তার সাজানো ঘরটিকে করে তুলেছে স্নেহ সুনিবিড় শান্তির নীড়। গোপাদি, বাহার ওই ঘর সত্যি চোখ বন্ধ করে আমরা সত্যি সবাই দেখতে পেলাম। কি ঠান্ডা ঘরটায়, তাই না? কলমে গোপা গড়াই মণ্ডল, শিউরি বীরভূম, সূচক 731103। ডক্টর অনুপম পরিয়ারি, ইচ্ছেডানা, কংগ্রেস রোড, কল্যাণী, নদিয়া থেকে লিখেছেন। বাড়ির নামটা যখন ইচ্ছেডানা রাখবো ঠিক করেছিলাম, তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন, এত নাম থাকতে হঠাৎ ইচ্ছেডানা কেন? আমি হেসে বলেছিলাম, আমার এই সাধের বাড়িতে বসে আমার মনের মাঝে লুকোনো ইচ্ছেগুলো ডানা মেলে উঠবে আপন খেয়ালে, বাঁধন হারা। হতে পারে সেটা আকাশ কুসুম কল্পনা কিংবা মাটির বুকে জেগে ওঠা ছোট্ট ফুলের মতো অতি সাধারণ। যেমনি ভাবনা তেমনি কাজ। অনেক অর্থ খরচ করে বাজারে সেরা জিনিস এনে মনের মতো করে সাজালাম বাড়িটা। ঝাঁ চকচকে শহরে মস্ত বড় জায়গা জুড়ে আইভরি রঙের সুদৃশ্য বাড়ি মাথা তুলল। বাড়ির সামনে সবুজ মখমলের মতো প্রশস্ত লন, শাড়ি দিয়ে সাজানো বাহারি টবে দেশি বিদেশি কত ফুল, পাতাবাহার, অর্কিডের মেলা, নকশা করা অভিজাত গেট, বাহারি প্রাচীরের গা ঘেঁষে লাগানো দেবদারু গাছের মাথাগুলো ছাতার মতো করে ছেঁটে দিলাম। বাড়ির ভেতরে রইল মার্বেল পাথরের মোড়া ঝকঝকে মেঝে, বড় বড় ঘর, ঝাড়বাতি, কার্পেট, দরজা জানলায় ভারী পর্দা, সেগুন কাঠের দামি আসবাব, আরো কত কি। সবাই বলল, বাহ সুন্দর। সেদিন গ্রামের বাড়ি থেকে অনেক বছর পরে আমার এক জ্ঞাতি দাদা এলো আমার কাছে। মলিন পোশাক, অবিন্যস্ত চুল, দাড়ি, গোঁফ। ছোটবেলায় অনেকগুলো বছর ধরে সে ছিল আমার খেলার সাথী, প্রাণের মিতা। বাড়ির দরজা দিয়ে ঢুকতেই সে ইতস্তত বোধ করছিল। আমি তাকে জোর করে বাড়ির ভিতরে টেনে এনে আনন্দে ঘুরে ঘুরে দেখালাম সব, আমার বাগান, আমার বাড়ি, আমার বারান্দা। তবু হাসি নেই ওর মুখে। আমি তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই বাড়িটা তোমার ভালো লাগেনি অমলদা? কোনো উত্তর দিল না সে। কিছুক্ষণ বাদে আমার হাত দুটো তার হাতের মধ্যে নিয়ে মিনতি করে বলল, আমার একটা কথা রাখবি অন্তু? আমার সঙ্গে একবার যাবি আমাদের গ্রামের বাড়িতে? কতদিন তো যাসনি রে। সেই বালি ঢাকা পথ, সমুদ্রের গর্জন, ঝাউবনে শস্য শব্দ, আমাদের বঙ্কিম মেলার খেলার মাঠ। যাবি একবার? তোদের সেই টিনের ছাউনি দেয়া ঘর, কাকিমার আলপনা দেয়া নিকোনো উঠোন, সাঁঝের বেলায় প্রদীপ জ্বালা তুলসী মঞ্চ, তোর সাজানো পড়ার ঘর,
চেয়ার, টেবিল, আলমারিতে সাজানো তোর প্রাইজ পাওয়া বইগুলো, হ্যাঁ, তোর পুরনো হারমোনিয়ামটা, ওরা যেসব তোর অপেক্ষাতেই আছে রে। একবার চল না, হ্যাঁ, একবার চল না। অমলদার চোখে জল, আমিও কেঁদে ফেললাম। এই কৃত্রিম আভিজাত্যের খোলস ছেড়ে অধীর হয়ে উঠলাম আমার মায়ের আনন্দ মুখর সাজানো ঘরে ফিরে যাবার জন্য। অনুভব করলাম ওটাই আমার আসল ঘর, ওখানেই যে আমার নারীর টান। তাকে বাদ দিয়ে আর কোন নতুন ঘর সাজাবো আমি? ভিতর থেকে কে যেন গিয়ে উঠল, তোরা কে যাবি আয়, যাবি কে আয় আমার সোনার সে গায়ে, যেখানে বসে আছে মা জননী আমায় নিতে কোল বাড়িয়ে। অনুপম বাবু, আপনার এই বোধ, ক্ষণিক নাড়া দেওয়া আজীবনের অনুরণন আমাদের শিরায় শিরায় লোমকূপে প্রবেশ করল। ডাক্তার অনুপম পরিয়ারি, ইচ্ছেটানা, কংগ্রেস রোড, কল্যাণী, নদিয়া থেকে ছিল আপনার চিঠি। অরুণ সেন, জর্দাবাগান, কলকাতা 700059 থেকে লিখেছেন চিঠি। প্রিয় প্রাত্যহিকী, সময়টা 1981 কি 82 সাল। পুরুলিয়ার রঘুনাথপুর শহর থেকে বেশ খানিকটা দূরের একটা গ্রামে একটা কাজে গিয়েছিলাম। রুক্ষ শুষ্ক গ্রামের অদূরে বাউডি পাড়ায় সেদিন দুপুরে তো আমাদের খাবার ব্যবস্থা হয়েছে। এই পাড়ার প্রতিটি বাড়িতে দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট। আমরা যে ঘরে আমন্ত্রিত, তিনি একজন রিকশা চালক, বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। আমরা একটা নাগাদ ওদের কুটিরের কাছে যেতে মা ও ছেলে সাদর অভ্যর্থনা জানালেন। আমরা কিছুটা কুঁজো হয়ে ওদের কুটিরের দাওয়ায় গিয়ে বসলাম। কুটিরের দিকে ভালো করে চোখ পড়তেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আসলে এতক্ষণ খেয়ালই করিনি মাটির মেঝে থেকে শুরু করে দেয়াল, রান্নার জায়গা, শোবার ঘর শুধু পরিপাটি নয়, কোনো ঝুল বা ধুলো চোখে পড়ল না। দেয়ালগুলো জুড়ে এক ধরনের বিশেষ রং দিয়ে আলপনা আঁকা, খুবই সাধারণ কিন্তু চোখ ফেরানো দায়। মাটিতে যে আসনে বসে আমরা খেয়েছি, সেই আসনে বৃদ্ধার হাতের নিপুণ কারুকাজ হার মানায় আমাদের সুসজ্জিত দামি খাবার টেবিলকে। ঘরে কোনো আলমারি বা খাট নেই, কিন্তু হাতে তৈরি কাঠের তাকে নিত্যদিনের ব্যবহার্য কয়েকটি থালা বাসন আর একটা পুরনো বদনা। বৃদ্ধা এমন করেই সাজিয়ে রেখেছেন জীর্ণ কুটিরকে, যা দেখে দারিদ্র্যের মালিন্য পালিয়ে বাঁচতে চায়। হয়তো সেজন্যই এত বছর পর ওই ঘটনা মনে পড়তেই একটি তৃপ্তির ছোঁয়া মনকে বলে গেল, এভাবেও ঘর সাজানো যায়। অরুণবাবু একদম ঠিক বলেছেন। এই অভিজ্ঞতা আমাদের যত হয় তত জীবন সমৃদ্ধ হবে। অরুণ সেন, জর্দাবাগান, কলকাতা 700059 থেকে লিখেছিলেন চিঠি। পরের চিঠি লিখেছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর, বাঁশবেড়িয়া জেলা, নদিয়া থেকে। 5 বছরের তুলি রেখা অনেক কান্নার পর পা ছড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমি চুল বাঁধবো না, একটুও সাজবো না, পড়তেও বসবো না, আমি কিচ্ছুটি মুখেও তুলবো না। সত্য সুন্দরবাবু নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন, কেন দিদিভাই, কি হয়েছে তোমার? হ্যাঁ, মা বকেছে নাকি? এই দেখো না দাদুভাই, আমার সুন্দর সাজানো গোছানো পুতুল ঘর ঝাড়ু দিয়ে মা ভেঙে সমস্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে। রূপা ঝাড়ু হাতে বকবক করতে করতে বলল, দেখুন বাবা, আপনার নাতনির কাণ্ড দেখুন।
কোথায় এক টুকরো শুকনো ডাল, এক টুকরো পাথর, দেশলাই, হুঁশ, বাঁশের গুঁড়ি, হাবি জাবি দিয়ে আমার সিঁড়ির তলাটা একেবারে আবর্জনায় ভর্তি করে রেখেছে। ওই নাকি ওর সাজানো ঘর? হ্যাঁ, দিয়েছি আমি সব ফেলে। সত্যসুন্দরবাবু হু হু করে হেসে, হো হো হো, এই কথা? তা তুমি কিন্তু খুব অন্যায় করেছো বৌমা, আর কখনো এমনটি করো না। এসো 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 দিদি ভাই, এসো এসো এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে একটা গল্প বলি। না, ওই রাজা রানীর গল্প আমার একটু ভালো লাগে না, নতুন কিছু শোনাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পৃথিবীর সব থেকে সেরা সুন্দর ঘরের গল্প বলবো। বলি, বৌমার হাতের সুন্দর সাজানো গোছানো ঘরে দেওয়ালের যে তার নিজের একটি 25 বছর বয়সের সুশ্রী বলিষ্ঠ ছবিটি রয়েছে, সেই দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, জানিস দিদিভাই, এ এক আজব ঘর, পৃথিবীর সেরা সাজানো ঘর। তবে একটি ঘরের মধ্যে রয়েছে আরও 8টা ঘর, সেই ঘরে রয়েছে 9টি দরজা, আর এই ঘরে 5টা রাক্ষস খোকস থাকে। জানিস, তারা এতটাই দুষ্টু যে ওই সুন্দর সাজানো ঘরটাকে তারা সব সময় ভেঙে তছনছ করে দিতে চায়। পারে না, কারণ সেই ঘরে থাকে একজন ভালো মানুষ। সেই সেই মানুষটির স্থান ওই রাক্ষসরা সব সময় দখল করতে চায়, কখনো কখনো আবার দখল করেও নেয়। এমনি করে মানুষে আর রাক্ষসে লড়াই চলতে থাকে প্রতিনিয়ত। তারপর একটু একটু করে কেমন করে যেন সেই সাজানো ঘরে নোনা ধরতে থাকে। আস্তে আস্তে ঘরের চুন খসে যায়, জানলা দরজায় মরিচা ধরে, একে একে সব খসে পড়ে। সেই সাজানো ঘর কেমন যেন বুড়ো হতে থাকে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই, গল্প বলতে বলতে গলা ধরে আসে সত্যসুন্দর বাবুর। দিদি ভাই, ঘুমিয়ে পড়লি? এই গল্পের তো এখনো অনেক রয়েছে রে। রূপা অনেকক্ষণ আগে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বশুরমশাইয়ের গল্প শুনছিলেন। রূপা শান্ত গলায় বলল, বাবা, আপনার ছবিটা আমিও অনেক দেখি জানেন, আর মনে মনে ভাবি সেই আপনি আর এই আপনি। সত্যসুন্দর বাবুর কোটরে ঠোকা চোখ দিয়ে অশ্রুবিন্দু ঝরে পড়ল শুকিয়ে যাওয়া ভাঙা দুগাল বেয়ে। রাজু বাবু, আপনারা জীবনের এমনতর মূল্যবোধে নাড়া দেওয়া চিঠিগুলো লেখেন না। সত্যি চোখে জল আসে পড়তে পড়তে। রাজু দাস বৈরাগ্য, করিমপুর, বাঁশবেড়িয়া, নদিয়া থেকে ছিল আপনার চিঠি। ধ্রুব বাগচি শ্রীরামপুর, হুগলি থেকে চিঠি লিখেছেন। আমরা প্রায়শই দেখি ঘর ভাঙার দুঃখ, ঘর বাঁধার আনন্দ, ঘর হারানোর সন্তাপ, আবার কখনো ঘরে থেকেও না থাকার অন্তর্ঘাত। চন্দ্রশেখর উপন্যাসের কথা মনে পড়ল। একা একা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, একজন পরিচিত জিজ্ঞাসা করল, চন্দ্রশেখর, তুমি গৃহে যাবে না? তিনি তাকে বললেন, গৃহ? আমার তো গৃহ নাই। যুবক বয়সে পড়তে পড়তে মনে হয়েছিল এতটাই রিক্ততা, হাহাকার, কি প্রবল শূন্যতা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল দীর্ঘদিন। আজও কারো সাজানো গোছানো বাড়িতে গেলে কেন যে মনে পড়ে সেই উপন্যাসের কথা। যখন দেখি ভরন্ত নানা রকম শব্দে মুখর আস্ত একটা ঘর সংসার, যেখানে ক্যালেন্ডার দোল খায় আপন খুশিতে, কোনো চড়াই দম্পতির জানলা দিয়ে আসা যাওয়া, তারও যে আছে আপন ঘর সাজাবার তাগিদ। কিংবা দেওয়ালে ঝোলানো পূর্বপুরুষের ছবির আড়াল থেকে একটা টিকটিকি যে রঙ্গ দেখছে ঘর সংসারের, কিংবা নাতনির হাতে দেয়ালের গায়ে আঁকা রাক্ষসের মুখ। জল আমলকির এই নিটল সমাস বলে এই তো গৃহ, হ্যাঁ, একেই তো বলে সাজানো ঘর। মনের কাছে মনের দেখনদারি,
খুব ভেবে চিনতে, লোক দেখানি হিসেবই সাজানো নয়, সর্বত্র আকুতি জড়িয়ে আছে ঘরদোরের গায়ে। কিন্তু কখনো আমায় যেন পুনরায় দেখতে না হয় রবীন্দ্রনাথের লেখা দুজনের জীবনের মিলিত অঞ্জলি, তাহারি শিথিল ফাঁকে দুজনের বিশ্বপরে গলি, সাজানো ঘর সুখ দুঃখের মান অভিমানের হিম সেলাই যেন। বাহ ধ্রুববাবু! ধ্রুব বাগচি, শ্রীরামপুর, হুগলি থেকে। এ যেন প্রতিদিনের নৈমিত্তিক সুখ যন্ত্রণার পালা কথা।